এই মুহূর্তের খবর আপনাদের জানাতে চাই, ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রামিসা হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে উভয়েরই, অর্থাৎ দুইজন আসামি। তাদেরকে আসামি সোহেল রানা, যিনি প্রত্যক্ষভাবে এই ঘটনায় সরাসরি জড়িত এবং যিনি রামিসা ধর্ষণে হত্যায় অভিযুক্ত, সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, তাকে এই দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যে মাসরুর সালেকিন, যিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের যিনি বিচারক, তিনি এই রায় ঘোষণা করেছেন। আমাদের সহকর্মীরা আছেন আদালতে। সাব্বির আহমেদ, তার কাছে একটু যাচ্ছি। সাব্বির, একটু এই রায় সম্পর্কে জানতে চাই এবং রায় কোনো পর্যবেক্ষণ বলেছেন কিনা আদালতে, একটু আপনার কাছে বিস্তারিত রায় সম্পর্কে জানতে চাই। সাব্বির। ধন্যবাদ। আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে এবং রায়ে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনকেই ফাঁসির আদেশ দিয়েছেন আদালত, বিচারিক আদালত, এবং আদালতের বিচারক মাসরুর সালেকিন তিনি এই রায় ঘোষণা করেন। এবং এই রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো। মাত্র 4 কার্যদিবসের পর এই রায় ঘোষণা করা হলো, পঞ্চম দিনে এসে। এবং এই রায়ের মধ্য দিয়ে মূলত আসামি সোহেল রানা যে ধর্ষণের পরে হত্যা করেছেন, এই ঘটনার তিনি আদালতে নিজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং পাশাপাশি যেই 16 জন সাক্ষী রয়েছে, সেই সাক্ষীরা প্রত্যেকেই আসলে এই আদালতে তাদের যেই ঘটনাগুলো দেখেছেন সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছেন। এবং বারবারই যারা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ছিলেন, যারা বিশেষ কৌশলী ছিলেন, তারা প্রত্যেকেই যেটি বলেছেন যে তারা আশা করছেন যে এই ঘটনায় সর্বোচ্চ শাস্তি পাবেন এই দুই আসামি, এবং সেই ঘটনাটি ঘটেছে। এবং আদালত কিছুক্ষণ আগে মূলত তার স্ত্রী স্বপ্না আক্তারের যে বিষয়টি উল্লেখ করেছেন, যে লাশ গুম করার যে ঘটনাটি রয়েছে, অর্থাৎ হত্যার পর আপনারা জানেন যে রামিসার গলা কেটে ফেলা হয়েছিল, তার হাত পা খণ্ড বিখণ্ড করা হয়েছিল এবং তার যেই শরীরটি রয়েছে সেই শরীরটি তাদের যেই রুম রয়েছে সেই রুমের খাটের নিচে রাখা হয়েছিল। অর্থাৎ বিভৎসভাবে আসলে 8 বছরের শিশু রামিসাকে হত্যা করা হয়েছিল। এবং এই হত্যার পরপরই যখন তার স্ত্রী স্বপ্না আক্তারের যেই রুমটি রয়েছে, তাদের যে কক্ষটি রয়েছে, সেই কক্ষে শিশু রামিসার মা বারবার দরজায় নক করছিলেন, কিন্তু স্বপ্না আক্তার অর্থাৎ সোহেল রানার স্ত্রী তিনি দরজা খোলেননি। তিনি দরজা না খুলে তার স্বামী সোহেল রানা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। আর এই ঘটনায় লাশ গুম করা এবং তার স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করার যে ব্যাপারটি, এই বিষয়টি সন্দেহাতীতভাবে আদালত যেটি বলেছেন যে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আর এটি প্রমাণিত হওয়ার কারণে মূলত আসামি যে স্বপ্না আক্তার, তাকেও আসলে আদালত এই অভিযোগে দণ্ডিত করেছে এবং তাকেও আসলে ফাঁসির রায় দেওয়া হয়েছে। এবং সোহেল রানা, যিনি নিজে স্বীকার করেছেন যে তিনি প্রথমে আদালতে স্বীকার করেছেন, পরবর্তীতে যখন আদালতের বিচারিক কার্যক্রম চলছিল সে সময় তিনি নানাভাবে এই ঘটনাটিকে ভিন্ন দিকে ধাবিত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে তার এক বন্ধু ছিল, নাম ডলার, সেই ডলার এই ঘটনাটি ঘটিয়েছে এবং ডলার এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে, এমন অভিযোগ তিনি করেছিলেন। কিন্তু পরবর্তীতে যারা এই ঘটনাটি তদন্ত করেছে, অর্থাৎ পল্লবী থানা পুলিশ, তারা তদন্ত করে 24 মে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিল। এবং আমরা এই ঘটনায় যখন ডলারের নামটি বারবার উঠে আসছিল, অর্থাৎ আসামি সোহেল রানার জবানবন্দিতে ডলারের নামটি যখন উঠে আসছিল, তখন আমরা পুলিশের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেছি এবং পুলিশের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে এই ঘটনায় ডলারের আসলে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা তারা পায়নি। আর সম্পৃক্ততা না পাওয়ার কারণে মূলত আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার এই দুজনকেই আসামি করে তারা আদালতে চার্জশিট জমা দিয়েছেন। 48 পৃষ্ঠার সেই অভিযোগপত্রে মূলত ডিএনএ প্রতিবেদন, ময়নাতদন্তের রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট, ভিসেরা রিপোর্ট সহ অন্যান্য বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত এবং পাশাপাশি যে 16 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন, অর্থাৎ রামিসার বাবা, রামিসার মা, রামিসার চাচা চাচি এবং আত্মীয় স্বজন, এবং পাশাপাশি সেই দিন ওই ঘটনায় অর্থাৎ 19 মে যেই ঘটনাটি ঘটেছিল, সেই 19 মের ওই ঘটনার সময় তখন সে সময় যারা প্রত্যক্ষদর্শীরা ছিলেন, এই প্রত্যক্ষদর্শীদের জবানিতে মূলত আসলে এই পুরো বিষয়টি উঠে এসেছে। সেই বিষয়গুলোকে সমন্বিত করে মূলত মামলার যে তদন্তকারী কর্মকর্তা, পল্লবী থানার উপপরিদর্শক ওয়াহিদুজ্জামান, তিনি আদালতে চার্জশিট জমা দেন গেল 24 মে এবং 24
19 মে চার্জশিট জমা দেওয়ার পরপরই 1 জুন এই অভিযোগ গঠন করে বিচারিক কার্যক্রম শুরু করা হয় এবং বিচারিক কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত লাগাতার নিরবিচ্ছিন্নভাবে এই বিচারিক প্রক্রিয়া চলতে থাকে এবং 1 জুন বিচার কাজ শুরু হওয়ার পরপরই আদালত 2রা জুন 16 যেই সাক্ষী রয়েছেন যে এই মামলার এই 16 সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দেন এবং তার অংশ হিসেবেই 16 সাক্ষী একদিনে দেশের ইতিহাসে নজির স্থাপন করা হয়। একদিনেই 16 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং 16 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে 2রা জুন আদালতে যে আসামি পক্ষ রয়েছে অর্থাৎ সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার এই দুজনকে আদালতে হাজির করা হয় এবং তারা তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থন করেন এবং আত্মপক্ষ সমর্থন করে তারা তাদের যেই বক্তব্য সেই বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করেন। তারপর 3রা জুন অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপিত হয় এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে 4 জুন জেরা করা হয় এবং সবশেষ আদালত বিচারিক আদালতের এই যে বিচারিক আদালতের যিনি বিচারক রয়েছেন অর্থাৎ মাসরুর সালেকিন তিনি মূলত এই আজকের এই দিনটি ধার্য করেন এবং আজকের এই দিন ধার্য করে মূলত তিনি আজকের এই রায় ঘোষণার জন্য দিন ধার্য করে রাখেন এবং অবশেষে আজকে সকালে মূলত কাশিমপুর কারাগার থেকে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে ঢাকার এই আদালতে নিয়ে আসা হয় এবং তারপরই তার যে মূল যে অভিযুক্ত সোহেল রানা তাকে ঢাকার কেরানীগঞ্জের যে আদালত রয়েছে কেন্দ্রীয় কারাগার সেখান থেকে নিয়ে আসা হয় এবং বেলা 11:15টার দিকে প্রথমে সোহেল রানাকে আদালতে তোলা হয় এবং তার কিছুক্ষণ পর অর্থাৎ 11টা বাজার ঠিক 5 মিনিট আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতের এজলাসে তোলা হয় এবং এজলাসে তোলার পর বিচারিক আদালত সেখানে রায় ঘোষণার জন্য ধীরে ধীরে রায় পড়তে থাকেন এবং আমি নিজে আমার সহকর্মী তসলিম হোসেন রনি তিনি আদালতের ভেতরে ছিলেন। আমি নিজেও আদালতের ভেতরে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আদালত প্রাঙ্গণ একেবারে লোকে লোকারণ্য। আমরা যেটি দেখে থাকি যে আলোচিত এই ধরনের যে কোনো হত্যা মামলার রায় যখন সংগঠিত হয় বা রায় যখন দেয়া হয় তখন অন্যান্য যে আইনজীবীরা রয়েছেন অর্থাৎ সিনিয়র আইনজীবী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আসলে উন্মুখ হয়ে থাকেন এবং উৎসুক মানুষও উন্মুখ হয়ে থাকেন। এই পুরো আদালতের যে কক্ষটিতে আসলে এই রায় ঘোষণা করা হয়েছে সেখানে তিল ধারণের ক্ষমতা ছিল না। আমরা গণমাধ্যম কর্মীরা অনেকে ভেতরে ঢুকতে পেরেছেন আবার অনেকে বাইরে থেকে অবস্থান করছিলেন এবং বাইরে থেকেই তারা এই সংবাদ সংগ্রহ করেছেন এবং আদালত ধীরে ধীরে যখন তার যে রায় সেই রায়ের বিষয়গুলো পড়া শুরু করছিলেন রায় পড়া শুরু করার এক পর্যায়ে তিনি বারবার বলছিলেন যে কি কারণে কার কি ধরনের দোষ প্রমাণিত হয়েছে সেই বিষয়গুলো তিনি বলেছেন এবং শিশু রামিসার যেই জুতো পড়েছিল সোহেল রানার বাসার সামনে সেই জুতোকেও আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং অন্যান্য নানা ধরনের বিষয় আলামত হিসেবে জব্দ করা হয়েছে সেই বিষয়গুলো জব্দ করা হয়েছে এবং পাশাপাশি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের যেই নৃশংসতা নির্মমতা এবং হত্যার পর লাশ গুমের যে চেষ্টা সেই সব কিছু বিষয় আসলে নিম্ন আদালতে প্রমাণিত হয়েছে এবং প্রমাণিত হওয়ার পরই মূলত আদালতের পক্ষ থেকে সর্বোচ্চ যেই শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অনেকে ধারণা করছিলেন যে হয়তো সোহেল রানার যে স্ত্রী স্বপ্না আক্তার তিনি হয়তো বা বেঁচে যেতে পারেন বা তাকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে কিন্তু আদালত যে বিষয়গুলো বলেছেন যে লাশ গুমের সঙ্গে সরাসরিভাবে স্বপ্না আক্তার জড়িত ছিলেন এবং শুধু লাশ গুমই নয় তিনি যে মূল অভিযুক্ত আসামি সোহেল রানা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন এবং এই ঘটনার পর যখন বারবার রামিসার মা তাদের দরজায় কড়া নাড়ছিলেন দরজা ধাক্কা ছিলেন এই স্বপ্না আক্তার তিনি দরজা খোলেননি অর্থাৎ তিনি কালক্ষেপণের চেষ্টা করেছেন সময়কে প্রলম্বিত করেছেন এবং প্রলম্বিত করে আপনারা জানেন যে গ্রিল কেটে তারপর আসলে সোহেল রানা সেদিন পালিয়ে গিয়েছিল এবং গ্রিল কেটে পালিয়ে যেতে তাকে স্বপ্না আক্তার সরাসরিভাবে সাহায্য করেছে এবং যখন স্বপ্না আক্তারকে হত্যা করা হয় সেই হত্যার পর যে লাশ গুমের একটি অপচেষ্টা করা হয়েছিল সেই অপচেষ্টার অংশ হিসেবেই মূলত শিশু রামিসার কে প্রথমে নৃশংসভাবে তার গলা কেটে ফেলা হয়েছে এবং তারপর তার হাত খণ্ডিত বিখণ্ডিত করে ফেলা হয়েছে এবং তারপর আসলে তার যে শরীরটি রয়েছে সেই শরীরটিকে
সেই শরীরটিকে সোহেল রানার যেই খাট ছিল সেই খাটের নিচে আসলে রেখে দেওয়া হয়েছিল এবং এর ফলে মূলত গুম করার দায়েও মূলত স্বপ্না আক্তার অভিযুক্ত রয়েছেন এবং এই বিষয়টি পুরোপুরিভাবে প্রমাণিত হয় আসামি স্বপ্না আক্তারকেও কিন্তু আসলে এই মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং এখন রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা কথা বলবেন এবং সরকারের পক্ষ থেকে যেই আইনজীবীকে নিযুক্ত করা হয়েছিল সেই আইনজীবীরা এই মুহূর্তে এই আলোচিত এই হত্যা মামলা নিয়ে কথা বলবেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে আপনারা জানেন যে এই ঘটনাটির পর সারা দেশে আসলে উত্তাল হয়ে ওঠে এবং এই রামিসা হত্যা মামলার রায় যেন দ্রুততম সময়ের মধ্যে কার্যকর হয় সেই বিষয়টির জন্য তারা আন্দোলনে ক্ষোভে ফুঁসতে থাকে পুরো বাংলাদেশ এবং তার অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে আশ্বাস করা হয়। সরকার আশ্বাস দেয় যে 1 মাসের মধ্যেই আসলে মূলত এই রায় দেওয়া হবে এবং এই রায়টি কার্যকর করা হবে এবং তার অংশ হিসেবেই মূলত আজকে এই দ্রুততম সময়ের মধ্যেই সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে আসলে এই রায়টি আসলে ঘোষণা করা হয়েছে এবং এই রায়ের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। মূলত এই ঘটনা সহ অন্যান্য যে সকল ঘটনা ঘটেছে ইউএন মানবাধিকার সংস্থা ভিকটিম সাপোর্ট সেন্টারের তথ্য অনুযায়ী চলতি বছরের শুধু মে মাসেই 83 জন নারী ও শিশুকে ধর্ষণ করা হয়েছে যার মধ্যে 70% এই বয়স 18 বছরের নিচে। অর্থাৎ প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় এ ধরনের শিশুরা ধর্ষণের শিকার হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে ধর্ষণের পর তাদেরকে হত্যা করা হচ্ছে এবং এই ঘটনায় রামিসার যে ঘটনাটি ঘটেছে হত্যা মামলার দ্রুততম সময়ের মধ্যে মাত্র 4 কার্য দিবসের বিচারিক আদালতে 4 কার্য দিবসের পরপরই এই হত্যা মামলার রায় অর্থাৎ 5ম দিনে এসে এই হত্যা মামলার রায় দেয়া হয়েছে। তো এই যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে